রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের পণ রক্ষা। আজকে গল্পের সপ্তম পর্ব বা শেষ পর্ব। দূর হইতে দেখিয়া গৃহিণীর ছেলেটিকে পছন্দ হইল। স্বামীকে জিজ্ঞাসা করিলেন, ছেলেটি পড়াশুনো কিরকম? জানকীবাবু বলিলেন, সে বালাই নাই। আজকাল যাহার পড়াশুনো বেশি তাহাকে হিন্দু আনিতে আঁটিয়া ওঠা শক্ত। গৃহিণী প্রশ্ন করিলেন, টাকা কড়ি? জানকীবাবু বলিলেন, যথেষ্ট অভাব আছে, আমার পক্ষে সেইটেই লাভ। গৃহিণী কহিলেন, আত্মীয় স্বজনদের তো ডাকিতে হইবে। জানকীবাবু কহিলেন, পূর্বে অনেকবার সে পরীক্ষা হইয়া গিয়াছে, তাহাতে আত্মীয় স্বজনেরা দ্রুত বেগে ছুটিয়া আসিয়াছে, কিন্তু বিবাহ হয় নাই। এবারে স্থির করিয়াছি, আগে বিবাহ দিব। আত্মীয় স্বজনদের সঙ্গে মিষ্টালাপ পরে সময় মতো করা যাইবে। রসিক যখন দিনে রাত্রে তাহার গ্রামে ফিরিবার কথা চিন্তা করিতেছে এবং হঠাৎ অভাবনীয় রূপে অতি সত্বর টাকা জমাইবার কি উপায় হইতে পারে তাহা ভাবিয়া কোনো কুলকিনারা পাইতেছে না, এমন সময় আহার ঔষধ দুই তাহার মুখের কাছে আসিয়া উপস্থিত হইল। হ্যাঁ করিতে সে আর এক মুহূর্ত বিলম্ব করিতে চাহিল না। জানকীবাবু জিজ্ঞাসা করিলেন, তোমার দাদাকে খবর দিতে চাও? রসিক কহিল, না, তাহার কোনো দরকার নাই। সমস্ত কাজ নিঃশেষে সারিয়া তাহার পরে সে দাদাকে চমৎকৃত করিয়া দিবে। অকর্মণ্য রসিকের যে সামর্থ্য কি রকম তাহার প্রত্যক্ষ প্রমাণে কোনো ত্রুটি থাকিবে না। শুভলগ্নে বিবাহ হইয়া গেল। অন্যান্য সকল প্রকার দান সামগ্রীর আগে রসিক একটা বাইসাইকেল দাবি করিল। তখন মাঘের শেষ, সর্ষে এবং তিসির ফুলে ক্ষেত ভরিয়া আছে। আখের গুড় জাল দেওয়া আরম্ভ হইয়াছে। তাহারই গন্ধে বাতাস যেন ঘন হইয়া উঠিয়াছে। ঘরে ঘরে গোলা ভরা ধান এবং কলাই। গোয়ালের প্রাঙ্গণে খড়ের গাদা স্তূপাকার হইয়া রহিয়াছে। ওপারে নদীর চরে বাথানে রাখালেরা গরু মহিষের দল লইয়া কুঠির বাঁধিয়া বাস করিতেছে। খেয়াঘাটের কাজ প্রায় বন্ধ হইয়া গিয়াছে। নদীর জল কমিয়া গিয়া লোকেরা কাপড় গুটাইয়া হাঁটিয়া পার হইতে আরম্ভ করিয়াছে। রসিক কলার পরানো শার্টের উপর মালকোচা মারিয়া ঢাকাই ধুতি পরিয়াছে। শার্টের উপরে বোতাম খোলা কালো বনাতের কোট, পায়ে রঙিন ফুল মোজা ও চকচকে কালো চামড়ার শৌখিন বিলাতি জুতা। ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তা বাহিয়া দ্রুত বেগে সে বাইসাইকেল চালাইয়া আসিল। গ্রামের কাঁচা রাস্তায় আসিয়া তাহাকে বেগ কমাইতে হইল। গ্রামের লোকে হঠাৎ তাহার বেশভূষা দেখিয়া তাহাকে চিনিতেই পারিল না। সেও কাহাকেও কোনো সম্ভাষণ করিল না। তাহার ইচ্ছা অন্য লোকে তাহাকে চিনিবার আগে সর্বাগ্যে সে তাহার দাদার সঙ্গে দেখা করিবে। বাড়ির কাছাকাছি যখন সে আসিয়াছে তখন ছেলেদের চোখ সে এড়াইতে পারিল না। তাহারা এক মুহূর্তেই তাহাকে চিনিতে পারিল। সৌরভীদের বাড়ি কাছেই ছিল। ছেলেরা সেই দিকে ছুটিয়া চেঁচাইতে লাগিল, সৌরি দিদির বর এসেছে, সৌরি দিদির বর। গোপাল বাড়িতেই ছিল। সে ছুটিয়া বাহির হইয়া আসিবার পূর্বেই বাইসাইকেল রসিকদের বাড়ির সামনে আসিয়া থামিল। তখন সন্ধ্যা আসিয়াছে। ঘর অন্ধকার, বাহিরে তালা লাগানো। জনহীন পরিত্যক্ত বাড়ির যেন নীরব একটা কান্না উঠিতেছে। কেহ নাই, কেহ নাই। এক নিমিষে রসিকের বুকের ভেতরটা কেমন করিয়া উঠিয়া চোখের সামনে মস্ত অস্পষ্ট হইয়া উঠিল। তাহার পা কাঁপিতে লাগিল। বন্ধ দরজা ধরিয়া সে দাঁড়াইয়া রহিল। তাহার গলা শুকাইয়া গেল। কাহাকেও ডাক দিতে সাহস হইল না। দূরে মন্দিরে সন্ধ্যারতির যে কাঁসর ঘণ্টা বাজিতেছিল তাহা যেন কোনো একটি গত জীবনের পরপ্রান্ত হইতে সুগভীর একটা বিদায়ের বার্তা বহিয়া তাহার কানের কাছে আসিয়া পৌঁছিতে লাগিল। সামনে যাহা কিছু দেখিতেছে
এই মাটির প্রাচীর, এই চালাঘর, এই রুদ্ধ কপাট, এই জিগর গাছের বেড়া, এই হেলিয়া পড়া খেজুর গাছ, সমস্তই যেন একটা হারানো সংসারের ছবি মাত্র, কিছুই যেন সত্য নহে। গোপাল আসিয়া কাছে দাঁড়াইল। রসিক পাংশু মুখে গোপালের মুখের দিকে চাহিল। গোপাল কিছু না বলিয়া চোখ নিচু করিল। রসিক বলিয়া উঠিল, বুঝেছি বুঝেছি, দাদা নাই। অমনি সেইখানেই দরজার কাছে সে বসিয়া পড়িল। গোপাল তাহার পাশে বসিয়া কহিল, ভাই রসিক দাদা, চলো আমাদের বাড়ি চলো। রসিক তাহার দুই হাত ছাড়াইয়া দিয়া সেই দরজার সামনে উপুর হইয়া মাটিতে লুটাইয়া পড়িল। দাদা দাদা দাদা। যে দাদা তাহার পায়ের শব্দটি পাইলে আপনি ছুটিয়া আসিত, কোথাও তাহার কোনো সাড়া পাওয়া গেল না। গোপালের বাপ আসিয়া অনেক বলিয়া কহিয়া রসিককে বাড়িতে লইয়া আসিল। রসিক সেখানে প্রবেশ করিয়াই মুহূর্তকালের জন্য দেখিতে পাইল সৌরভী সেই তাহার চিত্রিত কাঁথায় মোড়া কি একটা জিনিস অতি যত্নে রোয়াকের দেয়ালে ঠেসান দিয়া রাখিতেছে। প্রাঙ্গণে লোক সমাগমের শব্দ পাইবা মাত্রই সে ছুটিয়া ঘরের মধ্যে অন্তর্হিত হইল। রসিক কাছে আসিয়াই বুঝিতে পারিল এই কাঁথায় মোড়া পদার্থটি একটি নতুন বাইসাইকেল। তৎক্ষণাৎ তাহার অর্থ বুঝিতে আর বিলম্ব হইল না। একটা বুক ফাটা কান্না বুক ঠেলিয়া তাহার কণ্ঠের কাছে পাকাইয়া পাকাইয়া উঠিতে লাগিল এবং চোখের জলে সমস্ত রাস্তা যেন ঠাসিয়া বন্ধ করিয়া তরিল। রসিক চলিয়া গেলে বংশী দিনরাত্রি অবিশ্রাম খাটিয়া সৌরভীর পণ এবং এই বাইসাইকেল কিনিবার টাকা সঞ্চয় করিয়াছিল। তাহার এক মুহূর্ত আর কোনো চিন্তা ছিল না। ক্লান্ত ঘোড়া যেমন প্রাণপণে ছুটিয়া গম্যস্থানে পৌঁছাইয়াই পড়িয়া মরিয়া যায়, তেমনি যেদিন পণের টাকা পূর্ণ করিয়া বংশী বাইসাইকেলটি ভিপি ডাকে পাইল, সেই দিনই আর তাহার হাত চলিল না। তাহার তাঁত বন্ধ হইয়া গেল। গোপালের পিতাকে ডাকিয়া তাহার হাতে ধরিয়া সে বলিল, আর একটি বছর রসিকের জন্য অপেক্ষা করিও। এই তোমার হাতে পণের টাকা দিয়া গেলাম, আর যেদিন রসিক আসিবে তাহাকে এই চাকার গাড়িটি দিয়ে বলিও দাদার কাছে চাহিয়াছিল। তখন হতভাগ্য দাদা দিতে পারে নাই, কিন্তু তাই বলিয়া মনে যেন সে রাগ না রাখে। দাদার টাকার উপহার গ্রহণ করিবে না একদিন এই শপথ করিয়া রসিক চলিয়া গিয়াছিল। বিধাতা তাহার সেই কঠোর শপথ শুনিয়াছিলেন। আজ যখন রসিক ফিরিয়া আসিল, তখন দেখিল দাদার উপহার তাহার জন্য এতদিন পথ চাইয়া বসিয়া আছে, কিন্তু তাহার গ্রহণ করিবার দ্বার একেবারে বন্ধ। তাহার দাদা যে তাঁতে আপনার জীবনটি বুনিয়া আপনার ভাইকে দান করিয়াছে, রসিকের ভারী ইচ্ছা করিল সব ছাড়িয়া সেই তাঁতের কাছেই আপনার জীবন উৎসর্গ করে। কিন্তু হায়, কলিকাতা শহরে টাকার হাড় কাটে চিরকালের মতো সে আপনার জীবন বলি দিয়া আসিয়াছে। আজকের গল্পটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।